অথবা আপনারা যদি পিকনিক করতে চান বা একদিন ঘুরে বেরিয়ে কোথায় খাবেন বা কোথায় থাকবেন, রেস্ট নিতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু আমি জানিয়ে দিচ্ছি পরপর। তাই একদম ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনাদেরই মিস করবেন, তাই না? মিসটা আপনাদের হয়ে যাবে। একটা সুন্দর জায়গা, আর ভিডিওটা এত সুন্দর হবে আপনারা নিজেরাও কল্পনা করতে পারছেন না। আমার উদ্দেশ্য হচ্ছে শরৎকুঠি। দেউলটি পৌঁছতে কিভাবে আসবেন? কথাশিল্পী শরৎচন্দ্র নিবাস কুঠি। হাওড়া স্টেশন থেকে সাউথ ইস্টে যে কোনো ট্রেনে করে আপনারা চলে যেতে পারেন দেউলটি, যেমন খড়গপুর লোকাল, বালিচক লোকাল অথবা পাঁশকুড়া লোকাল বা মেদিনীপুরের যে কোনো যাওয়ার ট্রেনে করেই পৌঁছে যাবেন দেউলটি। ফাইনালি চলে এলাম দেউলটি। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে একটুখানি পায়ে হেঁটেই সামনেই টোটো স্ট্যান্ড পাবো, সেখান থেকে দেখি বার্গেনিং করতে হয় কিনা। বার্গেনিং যদি না করতে হয় তো আমি খুব ভালো, আর বার্গেনিং যদি করতে হয় সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এখন আমরা মেন হাইওয়েতে চলে এসেছি আর ওভারব্রিজের নিচে রয়েছি। এবারে এই অটো স্ট্যান্ড থেকে যদি আমরা টোটো নিই বা অটো যেটাই হোক নিয়ে নিই, তাহলে বার্গেনিংয়ের কোনো ঝামেলা থাকবে না। মাথা পিছু হচ্ছে 25 টাকা, 20 টাকা থেকে 25 টাকা, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কারণ একটা টোটোতে মোটামুটি 5 জন বসে, তো 5 জনের ভাড়াটা দিলে আপনাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে, তাই তো দাদা? শান্ত পরিবেশ দেখতে দেখতেই আজ আমি পৌঁছে গেলাম সামতাবের গ্রাম। এবার বাড়িতে ঢোকবার আগে যে পুকুরটা চোখে পড়লো, চলুন একবার সেখানে গিয়ে ঘুরে আসি। বসে কি করছো গো? তুমি জানো না এর বিষয়ে একটা চমৎকার আছে? কি আছে আমি জানি না। এখানে শরৎবাবুর যে দুটি মাছ ছিল, সেই মাছ দুটো হচ্ছে, একটা হচ্ছে কাতলা, একটা হচ্ছে রুই, হ্যাঁ। যাদের নাম ছিল গণেশ আর কার্তিক। আচ্ছা। আর তাদের নাকে নথ পরানো ছিল। আর সব থেকে অবাক লাগতো যখন উনি যে মাছটাকে নাম ধরে ডাকতো, মানে কার্তিককে যদি খাবার খাওয়ায় তাহলে কার্তিক বলে ডাকলে সে চলে আসতো, যদি গণেশকে মনে হতো ডাকা দরকার আছে তাহলে গণেশ বলে ডাকতো, সেও চলে আসতো। আরও একটা আমার যেটা অবাক লাগে সেটা হচ্ছে, এক হয় শাকাহারি আর একটা হচ্ছে মাংসাহারি। তো আমরা মাংসাহারি হলে মানে মাছ মাংস যারা আমরাকে কোপ দিতে জানি, তারা যখন এই মাছকে বশ করে ফেললো, মানে পালন পোষণ করে একরকম বশ করা হয়ে গেল, সেটা আমার কাছে অবাক লেগেছে সব থেকে বড়। এটা কিন্তু মনে করি আমি বিশাল বড় একটা মানে ট্যালেন্ট। আর মাছ বশ, এটা কিন্তু আমরা গুগলে বা অনেক জায়গা থেকে দেখেছি, সেটা হচ্ছে ডলফিন মাছ, কিন্তু রুই বা কাতলা মাছ বশ হয়, এটা সত্যি আমার মানে এটা নিয়েই আমার সব থেকে বেশি ভয় মানে চিন্তা। তো সুন্দর বললে। দুটো মাছ রুই আর কাতলা উনি রাকেটে সোনা নরক করিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো, সামনের পুকুর থেকে। এখানে সব থেকে আগে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শরৎচন্দ্রের একটা স্ট্রাকচার। এই বাড়িতেই 12 বছর কাটিয়েছিলেন, আর এই বাড়িতেই নানান আসবাবপত্র এখনো পর্যন্ত বর্তমান। এবার জেনে নেওয়া যাক বিস্তারিত আরও এই শরৎচন্দ্র কুঠি সম্পর্কে, যেসব আসবাবপত্র আছে, ব্যবহৃত যেসব শরৎচন্দ্র যেসব জিনিস নিয়ে ব্যবহার করতেন, সেগুলো জেনে নিই, দেখে নিই, আর আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরি। আমি এখানে যিনি দায়িত্বে এখানে থাকেন ওনার সঙ্গে পরিচয় করা যাক, আর বিস্তারিত যা আছে এই আসবাবপত্র বা ব্যবহার করেছেন যেসব গল্প, সেগুলোকে আমরা সামনাসামনি আপনাদের সঙ্গে তুলে ধরি। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। এই ঘরটাতেই তিনি চিকিৎসার কাজের জন্য বসতেন। এখানে খাতা রাখতেন, জানলাটা লক্ষ্য রাখুন, জানলাটা খোলা থাকতো, বাইরে বাঁশ গাছ পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদী
ওনার ছোট বলবো এটা বৈঠকখানা ছিল, এখানে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন ওটা গড়গোড়া, তামাক খেতেন। তার পাশে ওটা ভালসেট রেডিও, আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। আর এই সাদা ছবিটার পাশে যে চন্দ্রে নাতি নাত বইয়ের ছবি, আয়নাটা লক্ষ্য রাখুন, ওইটা সেই সময় বেলজিয়াম কাঁচের আয়না। আর সোফাটায় উনি বসতেন। ঠিক আছে, ওনার কাছে দিয়ে দিন। তো এখানেই আমরা এই জিনিসগুলো যেগুলো দেখালাম সেগুলো ওনাদের বাসস্থান, মানে আমাদের কাছে একটা সত্যি ঐতিহাসিক, তাই না? তো এইগুলোকে মিস করা একদমই যাবে না। বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সেই চোলাই পথ, যেই পথ দিয়ে অনেক মানুষের, বিখ্যাত কিছু মানুষের দেশ নিয়ে আলোচনা করার জন্য এই গোপন পথ দিয়ে আসতেন। এই হচ্ছে সেই গোপন পথ যেখান দিয়ে অনেক মানুষ আসতেন, আর এখান দিয়ে বেরিয়ে সোজা নদীর পার দিয়ে কোলাঘাট ব্রিজ দিয়ে পার হয়ে চলে যেতেন কলকাতা। শরৎচন্দ্রের ছোট ভাই স্বামী বিবেকানন্দ, তার পাশেই আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর ইনি হলেন কিরণময়ী, যিনি স্ত্রী ছিলেন। সমাধি দেখেই আমরা চলে গেলাম ঘরের দিকে। এখান থেকে জানতে পারি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মানুষ হিসাবে খুবই অমায়িক ছিলেন। ওনার শখ আর মানুষের সঙ্গে সৎ ব্যবহার মানুষকে মুগ্ধ করতেন। তিনি চিকিৎসার কাজের জন্য বসতেন এখানে। রাখা নিষেধ, তাই ময়ূর ডাকা হয় না। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। এবার দেখাবো চিত্তরঞ্জন দাস যখন বিপ্লবীর কাছে অ্যারেস্ট হয় তখন এই ঠাকুর এনার কাছে দিয়ে গিয়েছিলেন, আর তখন থেকে এখনো পর্যন্ত এখানে নৃত্য পুজো হয়। দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর ওটা। আর এখানে তো একটা পুজো হয় না, বছরের বাৎসরিক পুজো? বাৎসরিক পুজো হয়, ওটা রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে যে লক্ষ্মীর হাঁড়িটা রয়েছে ওটাতে। ও আচ্ছা। এখানে একটা রান্নাঘর ছিল, রান্নার চালা, তো সেটা বন্যাতে কোনোভাবে নষ্ট হয়ে গেছে, নতুন করে হয়নি, তো খালি জায়গাটাই পড়ে আছে। এটা ধানের গোলা, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুমটা বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা, 78 বন্যা রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি ফাঁকা জায়গাতে। উপরে বেডরুম রয়েছে, ঘরের বাইরে আগে বাথরুম ছিল, তো এই হচ্ছে সেই বাথরুম, যেটা এখন অবশ্য একটু নতুনত করে করা হয়। উপরে গিয়ে উপরেতে উনি সঙ্গে যে জুড়ে আছে যে রচনা, যে সাহিত্য, সেগুলো জানার জন্যই এবার উপর আমাদের আস্তে আস্তে করে উপরে ওঠার সময় এসে গেছে। তো এই সিঁড়িতে পা দিতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। এই সেই ব্যালকনি যেখানে দাঁড়িয়ে এই পুকুর আর এদিকে নদী দেখতেন।
এই যে যত মহেশ আমাদের এটাকে পেট বলতো না, কি বলে এটাকে? এটা কপি পেট। এটা আমি জানি না। হ্যাঁ, এখানটাতে রেখেই উনি ওই নদী রচনা করতেন, নদী দেখতেন আর এখানেই উপন্যাস লিখতেন। উপন্যাস লেখার সৃষ্টি করতেন। তো আমি এখন একবার ট্রাই করে দেখি, মানে আমার মধ্যে সেই ফিলটা হচ্ছে কি। তোমার মধ্যে সব কিছু আসবে। আমার মধ্যে তো এখন শুধু একটাই জিনিস হচ্ছে কীভাবে ফটো উঠলে বেশ সুন্দর লাগবে। আর যেমন মাথায় আসে ঠিক তেমন সঙ্গে সঙ্গে বেশ কটা শ্যুট করে নিলাম। ফটোগুলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তোমার মধ্যে সব কিছু আসবে না। না, আমার ফটো তোলার মনোগতি আছে। তুমি ফটোই চলতে পারবে, উপন্যাস আর লেখা হবে না। উপন্যাস তো এগুলোই না। যা যা লিখতে পারতো তারা এখন আমাদের ওপরে মানে না, ঠিক আছে, স্বর্গীয় হয়ে গেছে। উনি আমি। আচ্ছা, তুমি কি জানো যে নদীটা আরো ক্লোজ ছিল, মানে বাড়ির খুব পাশ দিয়ে বয়ে যেত। এখন চড়া পড়ে যেতে এখন একদম প্রকৃতির নানা রকম কারণের জন্য নদীটা একটু হলেও দূরে চলে গেছে, কিন্তু এটা একদম বাড়ির কাছেই, মানে পাশেই ছিল, খুব ক্লোজ ছিল। আর একটা রুম যেখানে বেশ কিছু জিনিস এখানে রাখা হয়েছে। আর উপর থেকে দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। তো আমার তো এবারটা ভীষণই ভালো লাগছে। তো এবার আপনাদের যতটা দেখাতে পারলাম, দেখিয়ে কিন্তু আপনাদের মনে হবে যে কেমন লাগছে সেটা কিন্তু সত্যি সত্যি কমেন্ট করে জানাতে হবে। আর ভালো লাগলে কিন্তু কী করতে হবে, অবশ্যই একটা করে লাইক করে দিতে হবে। নতুন যারা চ্যানেলে আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কাঠামোয় শুধু টালিগুলো এতদিন তো থাকে না, সেজন্য মেরামত করা হয়েছে টালির। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা আর 3:30 5টা। আমার নাম তুবাইপতি। আমার ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার অনুযায়ী। এবার আমাদের পথ চলা হচ্ছে নদীর পাড়টা। চলুন এখানেতেই দেখিয়ে দেবো আপনারা কীভাবে পিকনিক করতে পারেন বা বেড়াবার কী কী জায়গা। এরকম অনেক গাছ, ফুল গাছ আছে যেগুলো কিন্তু আপনারা কিনে নিতেও পারবেন। ফাইনালি আমরা নদীর ধারে চলে এসেছি। আমার পিছনে ওই তো দেখা যাচ্ছে সাদাটা, ওটাই হচ্ছে নদী। আর আমি খুব এক্সাইটেড। ঢোকবার আগে সব কিছু আগে জানিয়ে দিই। প্রথমেই হচ্ছে আপনারা বাইক নিয়ে যদি আসেন তো কোনো সমস্যা নেই, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর যদি 4 হুইলার্স নিয়ে আসেন তাহলেও কিন্তু এখানে আপনারা রাখতে পারেন। কিছু চার্জ হয়তো লাগে, সেটা আমি ঠিক জানি না, তবে ব্যবস্থা আছে। এবার শরৎকুটির সামনেই, এখানেই কিন্তু এই পুকুরের পাশেই আমি শৌচালয় যেটা আমরা বলি সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। আমি তো এই মুহূর্তে শুধু একটা জিনিসে ফিল করছি, সেটা হচ্ছে প্রিয় বন্ধু বা বান্ধবী বা প্রিয়জন যেই হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, বন্ধু হতে পারে, কোনো গার্লফ্রেন্ডও হতে পারে, যেই হোক তার সঙ্গে একটু প্রিয় খাবারের সাথে এরকম একটা নদীর ধারে ঘুরে বেড়ানো জাস্ট ফাটাফাটি অসাধারণ। আমি জাস্ট ওটা ফিল করছি। এক্ষুনি জানতে পারি এনারা জাস্ট ফিস্ট হয়ে গেল, এবার বাড়ি আছে, যে যার সাথে গাড়ি সামনে এসে গেছে। তো এখানে ফিস্ট করার জন্য 100-150 টাকার মতো মিনিমাম ওই দোকানগুলোতে ওরা একটা চার্জ করে। জাস্ট এই জায়গাটায় একটু কিছুক্ষণের জন্য থাকবে বলে এইটুকু। তো অসুবিধা কিছু নেই। আর সামনে সত্যি আমার তো দারুণ লাগছে। আর ওখানে অনেক দোকান আছে, টয়লেটগুলো আছে, কোনো সমস্যা নেই। আর ওখানে তো পুরো খাবারের দোকানের পুরো মেলা লেগে গেছে। দেখুন একবার পিছনটা চলো সামনে নিয়ে যাই, এরকম দূর থেকে কেন দেখাবো আমি, তাই না? একবার খালি দূর থেকে ভিউটা দেখানোর জন্য এটা একবার ব্যবস্থা। আপনাদের শুধু দূর থেকে একবার ভিউটা দিই, মানে জাস্ট অসাম একদম ফাটাফাটি।
এই হচ্ছে নদী, আর আমি তো নদীর হাওয়ায় একদম রাক্ষসী উই হয়ে যাচ্ছি। আর এই হচ্ছে পিকনিক স্পট, মানে আমার পিছনে যতটা নজর পড়ছে সবটাই হচ্ছে পিকনিক স্পট। কারণ না, আমার তো খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা সত্যি। তো পিকনিক করার তো আমার কেউ নেই, ঘুরতে আসতে পারি, ব্লগ করতে আসতে পারি মজা মজা করে। তো আপনারা যদি ক্লান্ত দূর করতে চান, একটা আনন্দ মন ছোঁয়ার জায়গায় যেতে চান, তাহলে এরকম একটা জায়গায় বসে নদীর যে দৃশ্য সেটা অনুভব করতে পারেন। আর এরকম সারি সারি লাইন দিয়ে অনেকগুলো বসার জায়গাও আছে, নো প্রবলেম, নো টেনশন। ভালো লাগলো, আর যতটা পারলাম আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করলাম আপনাদের যাতে ভালো লাগে। আমার মনে হয় ভালো লাগবে। যদি ভালো লাগলে তাহলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো রকম ভুল থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই একদম আপনাদের অধিকার পড়ে, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই জুড়ে থাকতে হবে। ততক্ষণের জন্য সবাই আসছি নতুন আরেকদিন আরেকটা কোনো নতুন জায়গা নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবেন।